32,000 চাকরি বাতিলের মামলার রায় ঠিক কোন পথে এগোবে তাই আজকে মোটামুটি নিশ্চিত হয়েছে, যেখানে আমরা 19তম দিন শুনানির কমপ্লিট করে এবার মোটামুটি রায় দানের দিকে যেতে চলেছি। আর মাত্র দুটি শুনানি, অর্থাৎ 11 নভেম্বর এবং 12 নভেম্বর। আর 12 নভেম্বরেই রায়কে রিজার্ভ রাখা হবে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। আমি শুরুতেই আপনাদেরকে জানাবো যে যতই এজি কিশোর দত্ত, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বোর্ডের হয়ে চূড়ান্ত যুক্তি দিক না কেন, আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী নিজের স্পষ্ট বার্তা জানিয়ে দিয়েছেন এবং অবস্থান এই দুর্নীতিকে নিয়ে কতটা কঠোর সেটাও জানিয়ে দিয়েছেন। আপনারা এক কথায় বলতে পারেন যে বোর্ড তার তথ্য দিয়ে কিছুতেই বিচারপতিকে স্যাটিসফাইড করতে পারেননি। আসলে প্রত্যেকে তো আর ভেড়া হয় না যে চোখ বন্ধ করে চলাফেরা করবে। মানুষ বুঝতে পারে যেখানে 25,000, এই আমাদের রিসেন্ট কার যে এক্সাম্পল রয়েছে যেখানে 26,000 চাকরি বাতিল হয়েছে এবং সেখানে আর্থিক লেনদেন দুর্নীতির তথ্য সামনে এসেছে, সেখানে 32,000ও ব্যতিক্রম নয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো যে শুনানিতে কি হয়েছে, কোন পথে মামলা এগোতে পারে এবং অতি অবশ্যই রায় কি হতে পারে। আমি সেই অদ্বিতীয়া যে বলে দিয়েছিলাম 26,000 চাকরি বাতিলের মামলায় যে রায় কি হতে পারে, আজও আমি সেই যুক্তির মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব যে রায় কোন পথে এগোতে পারে। প্রথমেই আপনাদের বিভ্রান্তি আমি দূর করতে চাই, শুধুমাত্র আমি নয়, আজকে তো বিচারপতি তপব্রত চক্রবর্তী নিজের মন্তব্যের মাধ্যমে জানিয়েই দিয়েছেন যে যারা নতুন আবেদন করছেন এবং যারা ভাবছেন যে এই আবেদনের মাধ্যমে তারা নতুন করে চাকরি পেতে পারে, অর্থাৎ চাকরি করার সুযোগ পেতে পারে, তাহলে তারা ভুল ভাবছে। এই মামলায় তারা কোনো রকম সুযোগ পাবে না। মামলার রায় দুটি পথে আসতে পারে, অর্থাৎ দুটি দিক রয়েছে, সম্ভাব্য পথ রয়েছে। তার মধ্যে এক হচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন, অর্থাৎ 32,000 এই যে নিয়োগ প্রক্রিয়ায় কোয়েশ্চেন তুলে যে পুরো চাকরি বাতিল করেছিলেন, এই রায়টি ডিভিশন বেঞ্চ বহাল রাখবে নাকি সেট অ্যাসাইড করে দেবে। এই দুটোই হচ্ছে সম্ভাব্য পথ যে পথে মামলাটি এগোতে পারে। তো প্রথমেই আমি আপনাদেরকে জানাবো যে শুনানির শুরুতে কি মনে হচ্ছিল। শুনানি যখন স্টার্ট হয় তখন অনেকেরই এক্সপেকটেশন ছিল যে 26,000 চাকরি বাতিলের পর রাজ্যের যা অবস্থা হয়েছে তাতে আবারও 32,000 চাকরি বাতিল করতে গেলে বিচারপতিকে ভাবতে হবে। আমি বলি কি, বিচার ব্যবস্থা ওইভাবে চলে না। বিচারপতি গালে হাত দিয়ে বসে ভাবেন না যে কি হবে তারপর কি হবে, এটা তার কাজ নয়। তথ্য যুক্তির মাধ্যমে যেটা বিচার হওয়ার সেটাই বিচার হয়। কিন্তু প্রথমে অনেকে এরকম মন্তব্য করছিলেন যে 26,000 চাকরি বাতিলের মতো অ্যাটলিস্ট 32,000টি বাতিল হবে না। মামলার মাধ্যমে পিটিশনাররা চাকরি পাওয়ার একটি সুযোগ খুঁজছিলেন, যার জন্য প্রায় শুনানিতে নতুন নতুন আবেদনকে অ্যাটাচ করা হচ্ছিল মামলার সাথে, যে মেবি এখান থেকে একটি যদি সুযোগ পাওয়া যায়। এবং 32,000 শিক্ষকের চাকরি বাতিলের সম্ভাবনা আপনারা না বললেই চলেন এমন পর্যায়ে চলে গেছিল। কিন্তু যত শুনানি এগিয়েছে ততই আমরা দেখতে পেলাম যে কিভাবে এই প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির চিত্রটা জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। আমি আপনাদেরকে খুব শর্টে বুঝিয়ে দেবো, যেখানে প্রথমেই আমি একটি পয়েন্ট তুলে ধরবো, সেটা হচ্ছে দুর্নীতির অভিযোগ এবং সিবিআই রিপোর্ট অনুযায়ী কি মনে হচ্ছে। দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে আমি প্রথমেই আপনাদেরকে জানাবো যে বিচারপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, যে মন্তব্যে মানি ট্রান্সফার এবং ত্রিপুরার মামলার উদাহরণ ব্যবহার করেছেন, যেখানে পুরো বুঝিয়ে দিয়েছেন যে মানি ট্রান্সফার অর্থাৎ আর্থিক যে লেনদেন হয়েছে সেই ব্যাপারটা পুরোপুরি রিপোর্টে জলজল করছে। অর্থাৎ দুর্নীতি যে হয়েছে এবং দুর্নীতির বিষয় বিচারপতি কতটা গুরুত্ব সহকারে দেখেছেন সেটাই এখানে বুঝিয়েছেন। আমি এবার আপনাদেরকে জানাবো যে সিবিআই রিপোর্ট অনুযায়ী কি বোঝা যাচ্ছে। সিবিআই রিপোর্ট যেটি পেশ করা হয়েছে হাইকোর্টের সামনে এবং বিচারপতি ডিভিশন বেঞ্চের সামনে, সেখানে দুর্নীতি, বেআইনি কার্যকলাপ এবং আর্থিক লেনদেন প্রমাণিত হয়েছে এবং সেই প্রমাণের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে, যেখানে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে নয়, এখানে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকাও উল্লেখ রয়েছে। অর্থাৎ নবম দশম, দ্বাদশ একাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে যে কত দুর্নীতি হয়েছে সেটাও সিবিআই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সিবিআই রিপোর্টে বেশ কিছু নির্দিষ্ট বেআইনি কাজকে পয়েন্ট আউট করা হয়েছে, একদম নির্দিষ্টভাবে দেখানো হয়েছে। তার মধ্যে এক হচ্ছে 752 জন প্রার্থীকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল, 269 জনের চাকরি বাতিল করা হয়েছে যাদের মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। 94 জন এমন প্রার্থী রয়েছেন যারা টেট পাস করেননি অথচ
চাকরি করছেন। এই পয়েন্টগুলি তুলে ধরা হয়েছে কারণ এটি একদম 100% প্রমাণ করা গেছে, সেই রিপোর্টে সিবিআই উল্লেখ করেছেন। এর মধ্যে প্রশ্ন আসে দুটি বিষয় নিয়ে, একটা হচ্ছে রিল্যাক্সেশন নিয়ে আর একটা হচ্ছে এস রয় বসু কোম্পানি নিয়ে, যেটাকে নিয়ে অলরেডি আপনারা বিভিন্ন শুনানিতে বিভিন্ন যুক্তি দেখতে পেয়েছেন। এবার আপনারা জানুন যে এজি কিশোর দত্ত বোর্ডের হয়ে সওয়াল জবাব করেন, যেখানে 2014 সালের টেট রিল্যাক্সেশন আর নিয়োগ প্রক্রিয়ার বেসরকারি সংস্থার ভূমিকা একদম জোরালো যুক্তি দিয়ে পেশ করেছেন। কিন্তু ওই যে আমি আপনাদেরকে বললাম যে বিচারপতি একটি বিষয় ভীষণ গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে দুর্নীতি হয়েছে কিনা, আর্থিক লেনদেন হয়েছে কিনা। তাই দুর্নীতি এবং আর্থিক লেনদেনের যেহেতু প্রমাণ রয়েছে, এই প্রসঙ্গ তুলে নিজের অবস্থানও বিচারপতি একদম ক্লিয়ার করে দিয়েছেন, একদম স্পষ্ট করে দিয়েছেন, মামলার যেখান থেকে একটি নতুন মোড় নিয়েছে। রিল্যাক্সেশনকে নিয়ে এজি কিশোর দত্ত যেটি জানাচ্ছেন সেটা হচ্ছে যে এই ছাড় বা রিল্যাক্সেশন যেটা দেওয়া হয়েছিল নিয়োগের ক্ষেত্রে, এটা সম্পূর্ণ নিয়োগ মেনে করা হয়েছে। চাকরির নিয়ম অনুযায়ী যোগদানের 2 বছরের মধ্যেই প্রশিক্ষণ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেটাই বহাল রাখা হয়েছে। এই প্রশ্ন করতেই বিচারপতি সঙ্গে সঙ্গে বলেন যে তাহলে 2015 সালের এপ্রিল থেকে 2016 মার্চের মধ্যকার সময়সীমা নিয়ে প্রশ্ন তুলেছেন যে এই টাইমে তাহলে কি করা হয়েছিল। তখন আবারও এজি কিশোর দত্ত জানিয়েছেন যে এমএইচআরডি নির্দেশিকা এবং সুপ্রিম কোর্টের রায়ের ওপর ভিত্তি করে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, যেখানে 2017 সালের সংশোধনী অনুযায়ী 2019 সালের মার্চের মধ্যে ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করার নির্দেশিকা পালন করা হয়েছে। এই যুক্তি দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তারপরে প্রশ্ন ওঠে এস বসু অ্যান্ড রয় কোম্পানিকে নিয়ে, যেটাকে নিয়ে বোর্ড বেআইনি ভাবে যে এই বেসরকারি সংস্থার নিয়োগ প্রক্রিয়া হাতে তুলে দিয়েছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার মতো এত গুরুত্বপূর্ণ বিষয় যে বেআইনি ভাবে বোর্ড একটি বেসরকারি সংস্থার উপর দিয়ে ফেলেছে, এটাও প্রমাণিত হয়েছে বিচারপতির কাছে। যেটাকে নিয়েও কিশোর দত্ত বোঝানোর চেষ্টা করলেন, একটু মামলাটিকে ঘোরানোর চেষ্টা করলেন এবং বোঝাতে চাইলেন যে প্রার্থীর যে সমস্ত কাজে প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে ডিরেক্টলি নাকি এস বসু অ্যান্ড রয় কোম্পানি ইনভলভ ছিল না। এই কোম্পানির মেনলি যেটা কাজ ছিল সেটা হচ্ছে অনলাইন আবেদনের প্রসেসিং করা, জেলা ভিত্তিক তালিকা তৈরি করা, ইন্টারভিউর জন্য অ্যাটেন্ডেন্স সিট প্রস্তুত করা। শুনানির মাঝে শুনতে শুনতে বিচারপতি আবারও ওই আর্থিক লেনদেন এবং দুর্নীতি হয়েছে সেই যুক্তি সামনে তুলে ধরেন এবং আবারও ত্রিপুরার মামলাকে নিয়ে প্রসঙ্গ টেনে আনেন যে ত্রিপুরাতেও এরকম ঘটনা ঘটেছে, যার মাধ্যমে আপনারা এটুকু বুঝতে পারলেন যে বিচারপতি নিজের স্পষ্ট বার্তা একটা দিয়ে দিয়েছেন, যেহেতু আর্থিক লেনদেন এবং দুর্নীতি প্রমাণিত হচ্ছে, আর যদি সেটা সম্পূর্ণরূপে 12 নভেম্বর আস্তে আস্তে সম্পূর্ণরূপে 100% প্রমাণিত হয়ে যায়, তাহলে যা হওয়ার কথা সেটাই হবে এবং সেই সিদ্ধান্ত নিতে বিচারপতি 2 মিনিটের জন্য দ্বিধাবোধ করবেন না। তার স্পষ্ট বার্তা বিচারপতি নিজের মুখে জানিয়ে দিয়েছেন। এবং তারই মধ্যে আরেকটি খবর আসে যে বড়োয়া বিধানসভার এমএলএ, যিনি নাকি গ্রামীণ এমএলএ বলছিলেন এবং বোঝানোর চেষ্টা করছিলেন আমি নাকি গ্রামীণ, আমি জানি না এরকম কোনো আইডেন্টিফিকেশন হয় কিনা গ্রামীণ আর টাউনের এমএলএ বলে। তো যাই হোক, তিনি হয়তো কোথাও না কোথাও চেষ্টা করছিলেন নিজের ইমোশনাল গ্রাউন্ডকে কাজে লাগিয়ে একটুখানি জামিন পাওয়ার কথা। তো সেই মামলারও আজকে জামিনের আবেদন করেছিলেন বড়োয়ার এমএলএ জীবন কৃষ্ণ সাহা, যেখানে ইডি স্পষ্ট বার্তা দিয়েছেন যে শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহা নয়, আমরা মাথা খোঁজার কাজ করছি, সুতরাং জামিন হলে কিন্তু এভিডেন্স প্রভাবিত হতে পারে। এবং সেই কারণে বিচারপতি মন্তব্যও করেছেন যে এই সেই এমএলএ, এই সেই তৃণমূল কংগ্রেসের এমএলএ যাকে নিয়ে বলেছেন, যাকে উদ্দেশ্য করে বিচারপতি বলেছেন যে 26,000 চাকরি নষ্ট করার পেছনে এই ব্যক্তি রয়েছেন। অর্থাৎ মাথা খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জামিন তো দেওয়াই হয়নি, উল্টো 18 নভেম্বর পর্যন্ত জেল হেফাজত দেওয়া হয়েছে। আপনাদের অনেকেই প্রশ্ন, সিবিআই কি কাজ করছে, ইডি কি কাজ করছে? তো সিবিআই ইডির কাজ কিন্তু অ্যারেস্ট করা নয়, রিপোর্টের মাধ্যমে যা যা উল্লেখ করা তাই উল্লেখ করেছেন। আমি জানি যে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, সারদা নারদা থেকে শুরু করে রোজ ভ্যালি বিভিন্ন প্রশ্ন রয়েছে, কিন্তু আমরা এটাও দেখেছি যে আমাদের আইন ব্যবস্থা এতটাই উইক যে ভীষণ টাইম লেগে যায়। কিন্তু আজকে 32,000 মামলার ক্ষেত্রেও আপনারা দেখতে পেলেন যে সিবিআই এমন রিপোর্ট তৈরি করেছেন এবং দুর্নীতি যেহেতু পুরো ফাঁস হয়েছে, বিচারপতি পর্যন্ত বলতে বাধ্য হলেন যে মানি ট্রান্সফার হয়েছে। সেই রকমই ইডির কাজে তো এফএটিএফ রিপোর্ট অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের দিক থেকে রিপোর্ট এসেছে যে দুর্দান্ত কাজ করছে ইডি, যেখানে অ্যাসেট রিকভারি গাইডেন্স অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস এর
মতো রিপোর্ট দেওয়া হয়েছে আমাদের ভারতীয় কেন্দ্রীয় সংস্থা ইডি কে, যা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। যেখানে নীরব মোদী এবং বিজয় মাল্যার মতো ধাঁধলি করা ব্যক্তিদের যেভাবে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং যেভাবে ইডি কাজ করেছে সেই নিয়ে প্রশংসা করেছে এই FATF সংস্থা। এটি একটি বিশাল বড় ব্যাপার, কিন্তু তারপরেও আমি মনে করি যে আমাদের রাজ্যে ইডি সিবিআই এর আরো বেশি তৎপর হওয়াটা দরকার। সেটা শুধুমাত্র ইলেকশনের আগে নয়, সারা বছরই আরো বেশি তৎপর হওয়া দরকার এবং প্রয়োজন। আমরা আশাবাদী যে বিচার পাবো, কারণ বিচার ব্যবস্থার উপর ভরসা রাখাটাই নাগরিকের দায়িত্ব। তো আমরা আশা রাখছি। বাকি এই 32,000 মামলা নিয়ে কি হতে চলেছে সেটা তো আমরা 12 নভেম্বরের পর জানতে পারবো। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।